তাইলে আমরা protective textile এখন স্লাইডের ভিতরে ঢুকে গেছি। Protective textile can be defined as the textile structure that protect human body বাইরের থ্রেড থেকে হিউম্যান বডিকে প্রোটেক্ট করে, সেগুলো হচ্ছে protective textile। বাইরের কি কি থ্রেড থেকে আমাকে প্রোটেক্ট করতেছে? বুলেট, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট এটা কোনো অ্যাসিড হতে পারে, কোনো ক্ষার হতে পারে, আবার বায়োলজিক্যাল এজেন্ট যেটা হচ্ছে কোভিড ভাইরাস হতে পারে, আগুন, ঠান্ডা, তাপ, এগুলো থেকে আমাকে প্রোটেক্ট করতেছে। Protective clothing includes clothing covering at least 30% of body that is used for military, sport and industry application. তাহলে এর মূল অ্যাপ্লিকেশন এখানে উদাহরণস্বরূপ তিন জায়গা বলছেন। মিলিটারিতে প্রোটেক্টিভ টেক্সটাইল ইউজ হয়, স্পোর্টসে ইউজ হয়, ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, মেডিকেলে ইউজ হয়। ওটা স্পেসিফিক্যালি আমরা মেডটেক বলি। আচ্ছা, অন্তত দেহের 30% কভার করা লাগবে, এটার একটা শর্ত। আচ্ছা, এবার আমরা ফিল্ম রিটার্ডেন্ট টেক্সটাইলে সরাসরি চলে গেলাম। ফিল্ম রিটার্ডেন্ট টেক্সটাইলে মূলত এই যে তিন রকমের ফাইবার, চার রকমের ফাইবার বেশি ইউজ করা হয়: কার্বন ফাইবার, গ্লাস ফাইবার, অ্যারামিড ফাইবার, পিবিআই। এটা অনেক জটিল নাম, পিবিআই, পিবিও। এই যে পিবিআই এর ফুল ফর্ম হচ্ছে পলি বেনজামাইডাজল। বেনজামাইডাজল, বেনজামাইডাজল, পলি বেনজামাইডাজল। এটা পরীক্ষার সাথে পিবিআই লিখলেই হবে, এটা জাস্ট জানার জন্য বললাম। এটা জেড আই আছে কিন্তু উচ্চারণের সময় বেনজামাইডাজল বলে। জাস্ট পিবিআই লিখলেও হবে আর কি, বা কার্বন আর গ্লাস এগুলো মনে রাখলেও হবে। আর বিভিন্ন কেমিক্যাল ফিনিশ করা হয়, যে একটা কটন ফ্যাব্রিক, এই কটন ফ্যাব্রিককে আমি যদি কেমিক্যালি ফিনিশ করি, কেমিক্যাল ফিনিশ মানে কি? এটাকে বলে হচ্ছে সারফেস মডিফিকেশন। যে একটা কটনের ফ্যাব্রিকের যে উপরিতল, সেই উপরিতলটার ভিতর আমি যদি কোনো স্পেশাল কেমিক্যাল দিয়ে বা কোনো স্পেশাল একটা ম্যাটেরিয়াল দিয়ে এইটার উপর যদি আমি প্রলেপ দিই, কোটিং করি বা ল্যামিনেট করি বা ট্রিটমেন্ট করি, করার পর এটা যদি অগ্নি নিরোধক হয়, তখন এটা হচ্ছে কেমিক্যাল ফিনিশ বলতেছি এটাকে আমি। যেমন এর যদি একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দিই, যেমন এটা আমার ব্যাচেলরের থিসিস কাজ ছিল, থিসিস ওয়ার্ক। এখানে কিন্তু কটনকে আমি অগ্নি নিরোধক বানাইছিলাম। এবং কিভাবে বানাইছিলাম? এখানে হচ্ছে কেমিক্যাল ফিনিশ দিছিলাম। এই যে অগ্নি নিরোধকের প্রমাণ কি? যে আমি হচ্ছে যখন আমার ফাইনাল স্যাম্পল যেটা, এটাকে যখন আমি আগুন দ্বারা পুড়াইছি, পুড়ানোর পর পাতিলের তলার মতো এটার নিচে কার্বনের কালো আস্তরণ পড়ে গেছে। আর কোনো জায়গায় যখন কার্বনের কালো আস্তরণ পড়ে যায়, তখন হচ্ছে ওইটা আগুনকে বাধা দেয়। এই জন্য আমরা যখন একটা ডেক্সি বা একটা পাতিল আমরা হচ্ছে অনেক দিন ধরে ওটাতে রান্না করি, তখন কি ওইটাই রান্না করতে কি বেশি তাপ দেওয়া লাগে না কম তাপ দেওয়া লাগে? হ্যাঁ, বেশি তাপ দেওয়া লাগে। ওইটা যে একটা বলে না যে ডেক্সির তলা যদি কালো হয়ে যায়, পাতিলের তলা কালো হয়ে যায়, তখন ওইটাতে তাপ সরাসরি যায় না, ওই কার্বনের আস্তরণটা তাপকে বাধা দেয়, ওটা একদম প্রোটেক্ট করে দেয়। হ্যাঁ, একটা প্রোটেক্ট করে দেয় আর কি। তো এটাকে বলা হচ্ছে চার ফরমেশন। চার মানে CHAR, চার মানে একটা ছাই বা একটা ছায়া, কার্বনের ছায়া সৃষ্টি হয়ে যায়। চার ফরমেশন বা এটাকে কার্বনেশনও বলে, কার্বনের আস্তরণ পড়ে যায়। তো এটা পড়ে যাওয়া মানে জাস্টিফাই করতেছে যে হ্যাঁ, এটার ভিতর অগ্নি নিরোধক প্রপার্টি এখন চলে আসছে, আগুনকে বাধা দিবে। ঠিক আছে, এই আগুনে নিজে ড্যামেজ হচ্ছে, কিন্তু ড্যামেজ হয়ে আগুনকে আর ভেতরে যেতে দিবে না। ওই মানে দরজাটা ড্যামেজ হয়ে গেল, কিন্তু দরজার ভিতরে আর আগুনটাকে আসতে দিল না।
এটাই হচ্ছে মানে ফ্লেম রিটার্ডেন্সি জাস্টিফাই করতেছে আর কি। তো এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে যে কেমিক্যালি নাই, আমি প্রায় ওই ফিশ স্কেল প্রোটিন মাছের আঁশ দিয়ে ট্রিট করছিলাম। এই যে মাছের আঁশ থেকে প্রোটিন বানাইছিলাম, সেই প্রোটিন দিয়ে হচ্ছে ফ্যাব্রিকের কটনের উপর ট্রিট করছিলাম। এই যে আচ্ছা, তো এই যে কেমিক্যাল ফিনিশ, এটা একটা কেমিক্যাল ফিনিশের এক্সাম্পল, বা আমারটা কেমিক্যাল ফিনিশ না, আমারটা বায়ো ফিনিশ, মানে আমি কেমিক্যাল ব্যবহার না করে করছি। আর এখানে কেমিক্যাল ব্যবহার করা যায় পিপিওয়াই, পলিপাইরোলিডন, তারপরে ফাইটিক অ্যাসিড, এই সব কেমিক্যাল দিয়ে যদি আমি কটন ফ্যাব্রিকের উপর ট্রিটমেন্ট করি, প্রলেপ দিই ফাইটিক অ্যাসিডের অথবা হচ্ছে পলিপাইরোলিডন, পিপিওয়াই আরও আছে, এখন মাথায় আসতেছে না, এইসব দিয়ে ফিনিশ দিলেও আমি একটা টেক্সটাইলকে ফ্লেম রিটার্ডেন্ট বানাতে পারবো। আচ্ছা, এখানে জাস্ট একটা স্ক্রিনের দিয়ে দিছে, স্ক্রিনের বহিত্বক অন্ততক এগুলোর ছবি দিয়ে দিছে, যেগুলো আমরা এসএসসি এইচএসসি লেভেলে বায়োলজিতে পড়ছি, যে আমাদের ত্বকে দুইটা স্তর না, বহিত্বক অন্ততক। এখন বহিত্বক আমরা প্রায় সময় বিভিন্ন রকম মানে আঘাতের শিকার হয়ে বহিত্বক ক্ষতিগ্রস্ত হয় মাঝে মাঝে, কিন্তু এটা দ্রুত রিকভার করে ফেলে। কিন্তু অন্ততক যদি সহজে ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু ভিতরের যে এই যে রক্তনালী, শিরা, ব্লাড ভেসেল, এই যে বা ইম্পর্টেন্ট যে অর্গানগুলো, এগুলো তখন ক্ষতিগ্রস্ত হয়। এন্ডোডার্মিস, যেটা এপিডার্মিস হচ্ছে বহিত্বক, এন্ডোডার্মিস যদি ক্ষতিগ্রস্ত হয়, ভিতরের ফ্যাটের যে মানুষের শরীরের ভিতরের যে চর্বি, এগুলো পর্যন্ত যদি হয়, তাপের সংস্পর্শে আসে, এগুলো কিন্তু গলে যায়, ওইটা ইররিকভারেবল পর্যায়ে চলে যায়, যেটা রিকভার করা যায় না সহজে। এই যে মাইলস্টোন স্কুলে যে ট্র্যাজেডিটা হইলো, ওখানে সব বার্ন ভিকটিম ছিল না, বার্ন ভিকটিমদের অন্তত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন আর ওখানে হচ্ছে তাদের ভাইটাল যে অর্গানগুলো, ওগুলা ড্যামেজ হতে থাকে, ওইটাকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো কিছু থাকে না, তখন মানুষ হচ্ছে মুমূর্ষ পর্যায়ে অবস্থায় চলে যায়। আচ্ছা, এবার হাই টেম্পারেচার টেক্সটাইলের एग्जांपल বলতে বোঝানো হয় যে যেই টেক্সটাইলগুলো 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, যে ওই টেক্সটাইলের পাশে এই যে এটা একটা মেশিন বা এটা একটা কোনো কিছু বস্তু, এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তপ্ত করা হয়েছে। নিজেরা কল্পনা করেন ফুটন্ত পানি তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো ওইটার চেয়ে আরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো হয়েছে, এটা দ্বিগুণও বলা যাবে না, এগুলো বাড়ে যখন অনেক মানে বেশি তীব্রতা নিয়ে বাড়ে। তো এরকম একটা গরম কোনো কিছু সংস্পর্শে যদি আমার টেক্সটাইলটা আসে, সেই টেক্সটাইলটা যদি ওই তাপে গলে না যায়, তখন এটাকে আমি কি টেক্সটাইল বলবো? হাই টেম্পারেচার প্রোটেক্টেড অথবা থার্মাল প্রোটেক্টেড টেক্সটাইল। তো একটা হাই টেম্পারেচার প্রোটেক্টিভ টেক্সটাইল বা থার্মাল প্রোটেক্টিভ টেক্সটাইল বানানোর জন্য আমার আগে কি কি জিনিস কনসিডার করতে হবে, যে এটা আমি কোন কাজে ব্যবহার করব, এবং এইটা আমি যেই কাজে ব্যবহার করব সেখানে তাপের উৎপত্তিটা হয় কোন জায়গা থেকে, আর তাপ কতটুকু পর্যন্ত বাড়তে পারে। যেমন হচ্ছে যারা ডাইং এ, এখানে ডাইং এর কেউ আছে? তো এই যে বয়লার কত ডিগ্রিতে ইয়ে হয়, বয়লার 190, এই 200 এর কাছাকাছি, তাহলে স্ট্যান্ডার্ড 190। আবার যদি পলিস্টার এইচটি মেথডে যদি ডাই করি, হাই টেম্পারেচার মেথডে, তখন কত পর্যন্ত? এইচটি তো মানে নরমাল 130, কিন্তু এইচটি মেথড যেটা, ওইটাতে আলাদা কোনো অক্সিলারি কেমিক্যাল বেশি ইউজ করা হয় না, কিন্তু ওটার টেম্পারেচার 190 200 পর্যন্ত দেওয়া হয়। পলিস্টার ডাইং এর তিনটা টেম্পারেচারের ভ্যারিয়েন্স আছে, একটা 130 ভ্যারিয়েন্সে, একটা হচ্ছে ওইরকম তার চেয়ে কিছু বেশি 40-50, আর একটা হচ্ছে 180 থেকে 200। তো ওই জায়গাতেও আমার ডাইং মেশিনটাকে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতেছি। আমার স্পানডেক যখন ফিনিশ করা হয় তখন আর 190 আপ করতে হয়। তো এবার আমি যদি ওই মেশিনের কাছে থাকি, মানে এটাই হচ্ছে আমার একটা एग्जांपल যে আমার অ্যাপ্লিকেশনটা কেমন হবে, আমার হিট রেঞ্জ কেমন হতে পারে। হিট রেঞ্জ 180 থেকে 200 হতে পারে। হিট জেনারেশনটা ওইটা ওখানে আমি হচ্ছে কিভাবে বাইরে থেকে পানি দেওয়ার মাধ্যমে হিট জেনারেট করতেছি না, হ্যাঁ, স্টিম দেওয়ার মাধ্যমে আমি হিট জেনারেট করতেছি। তো এগুলো আমার মাথায় রাখতে হবে। এনভায়রনমেন্টাল কন্ডিশন, যে আমি যেই পরিবেশে করতেছি এই কাজটা, ফর एग्जांपल আমি হচ্ছে ডাইং করতেছি, ডাইংটাকে আমি রুম টেম্পারেচারের ভিতরে করতেছি, নাকি আমি মরুভূমির ভিতরে গিয়ে করতেছি যেখানে একটু ঘর্ষণ লাগলে আগুন জ্বলে যায়, শুষ্ক আবহাওয়াতে করতেছি, নাকি আমি হচ্ছে স্যাঁতসেঁতে আবহাওয়াতে করতেছি, রেইন ফরেস্টে, যেখানে সহজে আগুন জ্বলবে না।
তাপমাত্রা মানে Low. হ্যাঁ লো থাকে এবং স্যাঁতসেঁতে থাকে আর কি পানি টানি। তো এটা ডিপেন্ড করতেছে আমার, এটা ডিটারমাইন করতেছে আমার এনভায়রনমেন্টাল কন্ডিশন। আর স্পেশাল নিডস, যে আমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা এই স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য, এই অনুযায়ী আমার থার্মাল প্রোটেক্টিভ টেক্সটাইলটা আমি তৈরি করি বা ব্যবহার করি। এটা আবার এখানে সেম কথাবার্তায় ব্যাখ্যা করছে যে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা বাড়তে বাড়তে মাঝে মাঝে 2000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে এবং এর অ্যাপ্লিকেশন তার ভিতরে সীমাবদ্ধ থাকবে। 2000 ডিগ্রি ফারেনহাইট সমান কত সেলসিয়াস একটু দেখি, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস। Although some fibers can be used for insulation and retain some strength even above 2000 degree Fahrenheit বা almost 1100 ডিগ্রি সেলসিয়াসে গিয়েও ওই ফাইবারটা অক্ষত থাকে, মানে অক্ষত বলতে কি এই যে এরকম আর কি সেমি ড্যামেজড, যে ও নিজে ড্যামেজ হলো বা ওর ইয়েটা স্ট্রাকচারটা ঠিকই রাখছে কিন্তু ওই ও হচ্ছে আগুনকে ভিতরে আসতে দেয় না। ওর পারফরম্যান্সটা, ওর যে ফাংশনাল পারপাসে আমি ওকে নিছি ওই পারপাসটা ওর কাছ থেকে আমি পাচ্ছি। কিছু কিছু ফাইবারের এরকম প্রপার্টি থাকে। এবার এই যে এরকম যে হাই পারফরম্যান্স ফাইবার যেগুলো, এদের কিছু एग्जांपल দেয়া আছে যে ফ্লেম রিটার্ডেন্ট টেক্সটাইলে বা থার্মাল টেক্সটাইলে কি কি ফাইবার ইউজ করা হয়, এটা কিন্তু দুই মার্কে চলে আসতে পারে যে ফ্লেম রিটার্ডেন্ট টেক্সটাইলে কি কি ফাইবার ইউজ করা হয়। এই যে অ্যারামিড, অ্যারামিডের ভিতরে দুই রকম অ্যারামিডই আছে, মেটা অ্যারামিড, প্যারা অ্যারামিড। এবার মেটা কাকে বলে, প্যারা কাকে বলে? হ্যাঁ, এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম। নোমেক্স, কেভলার, এটা হচ্ছে লাইক্রার মতো। লাইক্রা কিন্তু বাণিজ্যিক নাম, ওটার আসল নাম হচ্ছে পলিইউরেথান, রাসায়নিক নাম হচ্ছে পলিইউরেথান। হ্যাঁ, অ্যারামিডের সংকেত দেখে। মেটা অ্যারামিডে কার্বন, এই যে এটা তো কি বলে এটাকে কি বলে? বেনজিন চক্র। এবার বেনজিন চক্রের ভিতর কার্বন 1 আর কার্বন 4 এ যদি যুক্ত থাকে আমার এই যৌগ মানে মূলক গ্রুপগুলো 1 2 3 4, এই যে 1 আর 4 এ, অথবা আমি যদি এদিক দিয়ে গুনি 1 2 3 4, হ্যাঁ 1 আর 4 এ যদি থাকে তাহলে ওটা হয় প্যারা পজিশন। আর যদি 2 আর 5 এ থাকে তাহলে ওটাকে বলা হচ্ছে মেটা। 1 আর 4 পজিশনে যদি আমার কোন যৌগমূলক যুক্ত থাকে এই বেনজিনে, সেটা হচ্ছে প্যারা। 1 4 প্যারা, 2 5 হচ্ছে মেটা। এগুলো তো টেকনিক্যাল টেক্সটাইলে এগুলো আমি চাবো না, কেমিস্ট্রি শেষ, কেমিস্ট্রি তো পাস করে আসলাম সবাই এখানে। তো এটা আমার একে বলতে হবে না, আমার জাস্ট মেটা আর প্যারা বললেই হবে। মেটা অ্যারামিড, প্যারা অ্যারামিড বা নোমেক্স কেভলার লিখলেও হবে। নোমেক্স ফাইবার, কেভলার ফাইবার। তারপর হচ্ছে প্যানের ফুল ফর্ম কি? পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। অ্যাক্রাইলিক ফাইবার বলো না, ওই অ্যাক্রাইলিকের সাথে এটা আরো অ্যাডভান্স হয়েছে আর কি, নাইট্রাইল মূলক যুক্ত হয়েছে, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, প্যান বা প্যান লিখলেও আমার জন্য বুঝে না। কিন্তু সব জায়গায় শর্ট ফর্ম মারলে আর হাতে লেখা যদি খারাপ হয় 1 কাটতে হবে। 4 মার্কের কোশ্চেন হলে 1 কাটতে হবে। একটা গল্প বলি, মানে আমাদের 7 এর কোচিং, আমি তো চট্টগ্রামে লেখাপড়া করছি, স্কুল কলেজ। 7 এর কোচিং এ আমরা খুব সিরিয়াস, মানে পরীক্ষার খাতে 1 কম পাইলেও আমরা যে 1 কেন কম পাইলাম এটা ফাইন্ড আউট করি, যে 1 মাত্র কম পাওয়ার কথা না। আমাদের বাংলার স্যার ছিল, উনি খুব কড়া ছিল, উনি হচ্ছে নাম্বার একটু কম দিত। এই যে আমি এখন যেরকম দিছি নাম্বার কম, উনি এরকম কম দিত। তো উনি ওইটা জানে যে স্টুডেন্টরা এটা নিয়ে একটু মন খারাপ, যে উনি একটু নাম্বার কম দেয়। তো উনি সেদিন গল্প বলতেছিল, উনি বাংলার টিচার ছিল, মানে আমি বাংলার স্টুডেন্ট ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো উনি বলতেছে ওনার একটা টিচার ছিল যে হচ্ছে নাম্বার কম দেয় না, এটা বন্ধ করতে হবে না, এটা সমস্যা নেই। তো উনি হচ্ছে কি বলে, ওনার ভার্সিটি টিচারের গল্প বলতেছে আমাদেরকে, যে ওনার ভার্সিটি টিচার নাম্বার কম দেয়। তো এবার ওই একদিন নাকি রবীন্দ্রনাথের রচনা লিখতে দিছিল ভার্সিটি টিচার ওনাদেরকে। এবার উনি লিখছে এবং ওনার রবীন্দ্রনাথ নিয়ে প্রচন্ড নলেজ আছে, উনি কনফিডেন্ট যে এটা 100 হলে আমি 100তে 100 পাবো। তো সে হচ্ছে 100তে 97 পাইছিল।
3 নাম্বার কম পাইছিল ওই আমাদের ওই ভাইটা কি বড় ভাই টিচার, উনি তখন ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর তাকে গিয়ে বলছে যে স্যার এটা তো আমি খুব ভালোভাবে লিখছি, মানে ওভাবে বলে নাই, 97 সে খুশি আছে। তো বলছে যে একটু মানে ইনডাইরেক্টলি বলতেছিল যে স্যার 97 পাইছি, 98 পাইলে আর একটু ভালো লাগতো, এরকম ভাবে বলছে। স্যার তখন বলতেছে যে রবীন্দ্রনাথও যদি এসে রবীন্দ্রনাথের রচনা লিখতো তাও তাকে আমি 97 দিতাম না, মানে তোমার আমি হায়েস্ট দিছি। তো সব জায়গায় নাম্বারটাও মেইন না, যে আমি হচ্ছে জিনিসটা বুঝতেছি কিনা এটা মেইন। যেমন অনেক জায়গাতেই অনেকে আছে, বা এই যে গতকালকে কিন্তু আপনাদের হচ্ছে নতুন ফ্যাকাল্টি জয়েন করবে, নতুন টিচার আসবে, আপনারা কোর্স পাবেন না। এই ইয়ার 1 2 হয়ে গেছে না? ইয়ার 1 হয়েছে আচ্ছা 2 তে হয়তো পাই ইয়ার নতুন টিচার আসছে থাকবে নাকি কি মেজর থাকবে নাকি ওভারঅল? ওভারঅল সবার থেকে একটু। তো ইয়ার 2 আর হচ্ছে কেমিস্ট্রি, ইয়ার আর কেমিস্ট্রি টিচার নতুন আসছে। তো চলে থেকে রাজু স্যার যাচ্ছে এটা তোমরা জানো? রাজু স্যার হচ্ছে আমেরিকাতে চলে গেছে এই মাসের শেষে, স্কলারশিপ পাইছে স্যার, স্যারের ওয়াইফকে নিয়ে সব একসাথে চলে যাচ্ছে। তো আপনারা হয়তো স্যারকে পারলে একসাথে বিদায় টিদায় দিবেন, নিজের মিলে ওইটা এই মাসের শেষে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, এখানেও কিন্তু অনেক হাই রেজাল্ট নিয়ে আসছে অনেক ক্যান্ডিডেট, কিন্তু তারা হয়তো দিন শেষে হতে পারেনি, তার চেয়ে একটু রেজাল্ট কম ছিল কিন্তু তার বেসিক ভালো, সে জিনিসপত্র বুঝাতে পারতেছে ভালোভাবে, ওনাকে কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে। একদম বেস্ট রেজাল্ট ওয়ালা যে মানে 4 জন আছে, 4 জনের ভিতরে একজন একদম সিজিপিএ 4 পাইছে, আরেকজন পাইছে 3.91, কিন্তু 3.91 যে পাইছে সে বুঝাতে পারতেছে, সে তার বেসিক একটু ক্লিয়ার, অন্যজনের মনে হচ্ছে সে মুখস্থ করে আসছে, বেসিক ক্লিয়ার না। তো তখন তাকে না নিয়ে কিন্তু ওই যে 391 যে তাকে নেওয়া হবে। আমি মূলত কি বুঝাতে চাচ্ছি এখানে, যে রেজাল্ট নাম্বার এটাও ম্যাটার করে না দিন শেষে। ডিগ্রি নিছেন তার মানে সার্টিফিকেট নিছেন তার মানে যে আপনি এই কোর্সগুলো করছেন ভার্সিটিতে, পরীক্ষা দিয়েছেন, অন্তত পরীক্ষা দিয়ে আপনি এগুলো পাস করছেন, কিন্তু আপনি জিনিসটা কতটুকু বুঝতেছেন এটা আপনার কথা দ্বারা বোঝা যাবে, যে টেকনিক্যাল টেক্সটাইল সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, ফ্লেম রিটার্ডেন্ট টেক্সটাইল সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার কিনা, সিনথেটিক ম্যানমেডের পার্থক্য বুঝেন কিনা, নিট আর ওভেনের পার্থক্য বুঝেন কিনা, মার্চেন্ডাইজিং এ যদি যান তাহলে মার্চেন্ডাইজিং এর কাজগুলো জানেন কিনা, সফটওয়্যার স্কিল আছে কিনা, এইগুলো দেখবে, ভিতরের সাবস্টেন্স দেখবে, মাল মশলা দেখবে। মানে আমি হচ্ছে মুখস্থ করে করে কত পাইছি ওইটাও এককভাবে ইম্পর্টেন্ট না আর কি। আচ্ছা, তো যাই হোক, পলিঅ্যাক্রিল নাইট্রাইল আছে, কার্বন ফাইবার আছে, গ্লাস ফাইবার আছে, মেলামাইন আছে, পিবিআই ওজি, পলিবেনজামাইডাজোল, ফেনোলিক ফাইবার আছে, পলিঅ্যাক্রিল নাইট্রাইল, না সরি পলিঅ্যাক্রিলেট, পিটিএফই, পলি টেট্রা ফ্লোরো ইথিলিন, পিটিএফই লিখলেও হবে, পলিঅ্যামাইড, এফআর কটন, এটা কিন্তু নরমাল কটন লেখা নেই, এফআর কটন মানে কি ফ্লেম রিটার্ডেন্ট কটন, যেমন এই যে আমার যে কটনটা এটা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট কটন, এই যে মানে এটা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট কটন, আর প্রমাণ করার জন্য এটা আগুনে পড়িয়েছি। ফ্লেম রিটার্ডেন্ট ভিসকস, ফ্লেম রিটার্ডেন্ট পলিয়েস্টার। এবার আমি যদি ইয়ে করি 2 মার্কে দিই, 2 মার্কে দিলে তো আমি অন্তত আশা করব যে এখানে অন্তত 6-7টা ঠিক মতো লিখতে পারবো, কারণ 6-7টা না লিখে যদি কেউ 4টা লেখে হয়তো তাহলে আমি মানে যদি এটা 3 মার্কের কোশ্চেন হয় তখন আমি অন্তত আশা করব 9টা লিখুক সে, 9টা না লিখে সে যদি 4টা লেখে 5টা লেখে তখন তাহলে 2 দিয়ে দিব, 5টা লিখলে তাহলে আমি 2 দিয়ে দিচ্ছি কথার কথা, কিন্তু সে যতক্ষণ না 8টা পর্যন্ত আসতেছে তাহলে তো আমি 3 দিচ্ছি। আচ্ছা, আজকে আবার বৃষ্টি পড়তেছে, নামাজে যেতে হবে,